তোমার জামাইয়ের সাথে যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব। মিনা ভাবির কথা শুনে রোজির মাথা ঘুরে গেল। কি বলছেন ভাবি, 10 লক্ষ টাকা? হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে তোমার জামাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে, তাহলে আমি আমার স্বামীর পেনশনের পাওয়া 10 লক্ষ টাকা সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দিব, বাকিটা তুমি ভেবে দেখো। আমি তোমার উত্তরের আশায় রইলাম। সত্যি সত্যি দেবেন তো? আমি কিন্তু আগে টাকা চাই। মিনা মুচকি হাসি দিয়ে বলল, তুমি আগে তোমার স্বামীর সাথে আমাকে বিয়ে দাও, তারপর বাসর ঘরে তোমার স্বামীকে আমার হাতে তুলে দেওয়ার আগেই তোমার হাতে আমি 10 লক্ষ টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবেই হোক সাগরকে ম্যানেজ করছি। সাগরের সাথে আমি আপনার বিয়ে দেবই ভাবি। ঠিক আছে, আমিও দেখি তুমি সত্যি কাজটা করতে পারো কিনা। রাতের বেলা বাসায় ফিরল সাগর। রোজি এসে বলল, এই নাও গরম গরম কফি খাও। সাগর কফির কাপটা হাতে নিয়ে বলল, বা আজকে এত তাড়াতাড়ি আমি বলার আগেই কফি চলে এলো। বারে, এমন ভাবে বলছো যেন আমি আমার স্বামীর কোনো সেবা যত্নই করি না। সাগর স্ত্রীর হাত ধরে বলল, না না, আমি সেটা বলতে চাচ্ছি না। তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, তুমিও আমাকে অনেক ভালোবাসো আমি জানি, কিন্তু আমি কিছু বললে সেটা রাখতে চাও না। কি বলো? আমি আবার তোমার কোন কথা রাখি না? আচ্ছা বলো তোমার কি কথা? তোমাকে মিনা ভাবিকে বিয়ে করতে হবে। সাগর এই কথাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কফির কাপটা রেখে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার সাথে মজা করছো? আমি মোটেও মজা করছি না। তোমাকে মিনা ভাবিকে বিয়ে করতেই হবে। রোজি, তুমি আমার স্ত্রী, আর তুমি আমাকে বলছো মিনা ভাবিকে বিয়ে করতে, মানে আমার বিধবা ভাবিকে বিয়ে করতে? হ্যাঁ, তাতে কি সমস্যা? ছেলেদের তো এমনিতেও 4টা পর্যন্ত বিয়ে জায়েজ। তোমার স্ত্রী হিসাবে আমার যেহেতু সমস্যা নেই, তুমি বিয়ে করতেই পারো, কিন্তু আমার সমস্যা আছে। প্রথমত, আমি আমার সেকেন্ড ইয়ার অনেক সুখে আছি। দ্বিতীয়ত, আমি আমার ভাবিকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি। ভাইয়া মারা গেছে মাত্র 6 মাস হলো। এর মধ্যে তোমার মাথায় এমন একটা বুদ্ধি কেন আসলো সেটা আমি বুঝতে পারছি না। শুধু এতটুকুই বলবো, এটা কখনোই সম্ভব না। বলে সাগর রাগের মাথায় বেরিয়ে গেল। পরদিন সকালে টেবিলে নাস্তা দিচ্ছিল মিনা। এমন সময় সাগর এসে বসলে তাকে নাস্তা দিল সে। ভাবি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কি সমস্যা হবে ভাই? তুমি যেভাবে আমার খেয়াল রাখো, যে কোনো কিছু দরকার হলে আগে থেকেই নিয়ে এসো, আমার কোনো সমস্যা হচ্ছে না। ভাইয়া নেই, সেই দুঃখটা আমি নিজেও এখনো পুরোপুরি ভুলতে পারিনি, তাই তোমার মনের অবস্থা আমি বুঝি, তাই যতটুকু পারি তোমাকে ভালো রাখার চেষ্টা করি। রোজি এসে বলল, অবশ্যই তোমার ভাবিকে ভালো রাখার চেষ্টা করা উচিত, তাই বলছি তুমি ওনার দায়িত্ব নাও, ওনাকে বিয়ে করো। সাগর দাঁড়িয়ে বলল, ওনার দায়িত্ব নিতে হলে ওনাকে বিয়ে করতে হবে কেন? আমি এমনিতেই ভাবির যা লাগে তা দিচ্ছি, তুমি ওনার যদি কিছু লাগে সেটা বাহির থেকে কিনে আনছো। কিন্তু ভাবির বয়স কম, একটা যুবতী মেয়ে মানুষ সবকিছু পেলেও তার শরীরে একটা চাহিদা আছে, সেটা একটা পুরুষ মানুষ পূরণ করতে পারবে, আর কেউ না। সাগর কথাটা শুনে স্ত্রীর গালে একটা থাপ্পড় মেরে বলল, তোমাকে আমি কাল রাতেই বলেছিলাম এই কথাটা ভুলে যেতে। মিনা কিছুটা লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। দেখো, তোমার কথায় ভাবিও লজ্জা পেয়ে গেছে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি এই কথাটা তোমার মুখে শুনতে চাচ্ছি না। কথাগুলো বলে সাগর অফিসের দিকে চলে গেল। আর রোজি ভাবি ভাবতে লাগলো কিভাবে ব্যাপারটা ম্যানেজ করা যায়। ঘন্টাখানিক পর অফিসে বসে বসে কাজ করছিল সাগর। এমন সময় তার মোবাইলে মিনার কল আসলো। রিসিভ করে বলল, হ্যালো ভাবি, বলো তোমার কিছু লাগবে? তুমি প্লিজ তাড়াতাড়ি ছুটি নিয়ে হসপিটালে চলে এসো। কেন ভাবি, কি হয়েছে? কোনো সমস্যা? আরে রোজি ওয়াশরুম পরিষ্কার করার লিকুইড খেয়ে ফেলেছে, ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে দেখে আমি ওকে কোনোভাবে হসপিটালে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি আমাদের বাসার কাছের হসপিটালে চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। সাগর ছুটে হসপিটালে এসে দেখলো রোজিকে একজন ডাক্তার পরীক্ষা করছে। এখন উনি বিপদমুক্ত, আর কোনো সমস্যা নেই। আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, তবে কম কথা বলবেন। ডাক্তার চলে গেল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কেন করছো? তোমার কিসের অভাব রেখেছি আমি, বলো? তুমি আমার একটা কথা রাখছো না কেন? আমি এমন কি বা চেয়েছি তোমার কাছে? শুধু বলেছি তুমি মিনা ভাবিকে বিয়ে করো। মিনা তাদের কথায় বেশ ইতস্ত বোধ করছে। সাগর বলল, তুমি এটা ছাড়া আর যা খুশি বলো, আমি অবশ্যই তোমার সব কথা শুনবো, কিন্তু প্লিজ এটা আর বলবে না। এবার আমি বিষ খাবো। তুমি যদি মিনা ভাবিকে কালকে বিয়ে না করো, তাহলে কিন্তু আমি সত্যি বলছি আমি বিষ খাবো, আমি নিজেকে শেষ করে ফেলবো। স্ত্রীর মুখে এমন কথা শুনে সাগর কি করবে কিছুই বুঝতে পারছে না। কথা দাও আমাকে, তুমি কালকেই বিয়ে করবে। কি হলো, কথা দাও। সাগর বাধ্য হয়ে মাথা নেড়ে হাসুচোক উত্তর দিল। পরদিন বিয়ের আসরে বসে আছে সাগর। তার বড় ভাইয়ের বিধবা স্ত্রী মিনাকে সে প্রচন্ড শ্রদ্ধা করে, কিন্তু তাকে এভাবে বিয়ে করতে হবে সেটা সে কল্পনাও করেনি। তাই সাগরের চোখের কোণে হালকা জল জমে এলো। আর তার পাশে মিনা বসে আছে নববধূ রূপে। রোজি আস্তাকে নিজের হাতে সাজিয়েছে, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে বলে। এমন সময় কাজী সাহেব এসে বলল, সাগর ভাই আপনি? আমি আপনার ভাবিকে নতুন বউ সেজে বসে থাকতে দেখে ভাবলাম হয়তো আপনারা তাকে বিয়ে দিচ্ছেন তার ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু দেখছি আপনি নিজেই তাকে বিয়ে করছেন। আমার জানা মতে জসিম ভাই থাকাকালীন আপনি ওনাকে অনেক শ্রদ্ধা করতেন। রোজি কিছুটা বিরক্ত হয়ে বলল, আপনারা তো কিছু জানা আছে কিভাবে? আপনাদের পাশের বিল্ডিং এ থাকি, এতটুকু তো আমি জানবই। হয়েছে বাদ দিন, আপনি বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান। দুটো বিয়ে নিশ্চয়ই নাজায়েজ না? তাছাড়া আমি ওর স্ত্রী হয়ে আমার কোনো সমস্যা নেই। আপনাদের পারিবারিক বিষয় আমার মাথা ঘামিয়ে লাভ নেই। ঠিক আছে, আমি বিয়ে পড়াচ্ছি। খুব সুন্দর করে আজকে বাসর ঘর সাজানো হয়েছে সাগর ও মিনার জন্য। রোজি সাগর ও মিনাকে বাসর ঘরে এনে সাগরের হাত মিনার হাতে দিয়ে বলল, ভাবি দেখেছেন তো আমি যা বলি তাই করি। আমি আপনাকে বলেছিলাম আমার স্বামীর সাথে আপনাকে বিয়ে দিব, এখন বিয়ে দিয়েছি। এবার আপনি আপনার
আপনার কথা রাখুন, আমার 10 লক্ষ টাকা চাই। মিনা মুচকি হেসে বলল, ভালো করেছো ভাই, আমি 10 লক্ষ টাকা দিয়ে কি করব? এসব দিয়ে তো আর আমার সারা জীবন যাবে না। আমার দরকার ভবিষ্যৎ। টাকার থেকেও আমার স্বামী দরকার বেশি, যে আমাকে ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, যত্ন করবে, সারা জীবন আমার পাশে থাকবে। ঠিক আছে বলেই তিনি বালিশের পাশ থেকে এই নাও টাকার ব্যাগ বের করে রোজির হাতে দিলেন। রোজি টাকাগুলো পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা বাসর করো, আমি যাই, টাকাগুলো সাবধানে রেখে আসি। রোজি নিজের ঘরে গিয়ে ভাবলো, 10 লক্ষ টাকা পেয়েছি, এবারে টাকা দিয়ে আমার সব শখ পূরণ করব, যেটা ইচ্ছা সেটা কিনবো, যা ইচ্ছা তাই খাবো, একটা বিয়েতেই বড়লোক হয়ে গেলাম। বা তারপর টাকাগুলো যত্ন করে আলমারিতে রেখে দিল। বিছানায় শুয়ে আবার মনে মনে ভাবলো, এবার একটা শান্তির ঘুম দিব, কালকে থেকে বড়লোক জীবন শুরু। ঠিক তখনই পাশের ঘর থেকে শব্দ আসতে লাগলো, আহ সাগর, আস্তে করো, আমি পারছি না। ভাবি, অনেকদিন ধরেই তোমাকে এভাবে করতে চেয়েছি, আজ সুযোগ পেয়েছি, কিছুতেই ছাড়বো না, আজকে তুমি শুধু আমার। শব্দগুলো শুনে রোজির মাথা আবার ঘুরে উঠল। তার মনের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেল। সে কিছুতেই যেন আর এক মুহূর্ত এখানে থাকতে পারছে না। বাসর ঘর থেকে আবারও ধস্তাধস্তির শব্দ হচ্ছে। এবার রোজি দৌড়ে গেল সেদিকে। বাসর ঘরের দরজার সামনে এসে রোজি আর্তনাদ করে বলতে লাগলো, সাগর প্লিজ দরজা খোলো, আমি বলছি দরজা খোলো। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। কি ব্যাপার, কি হলো, কি করছো তোমরা, খোলো বলছি। রোজি এবার নিজের রুমে ছুটে গিয়ে টাকার ব্যাগ নিয়ে এলো। ভাবি দেখুন, আমি সব টাকা নিয়ে এসেছি, আপনি সব টাকা রেখে দিন ভাবি, আমি টাকা চাই না, আমাকে আমার স্বামী ফিরিয়ে দিন ভাবি। এখনো কোনো শব্দ হচ্ছে না দেখে রোজি এবার কাঁদতে কাঁদতে দরজার সামনে এসে বলল, আমি আপনার পায়ে পড়ছি ভাবি, প্লিজ আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না। এমন সময় দরজা খুলে গেল। রোজি তাড়াহুড়ো করে ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখলো সাগর আর মিনা দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে একদম স্বাভাবিক মনে হচ্ছে, যেন তারা কিছুই করেনি। সাগর তুমি চলো আমার সাথে, তোমার এখানে থাকতে হবে না। ভাবি এই নিন সব টাকা, আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, এখনো আমার স্বামী, আমরা বিয়ে করেছি, তুমি টাকা পেয়ে গেছো, এখন এই কথা কেন? রোজি মিনা ভাবির পা ধরে বলল, ভাবি আমি ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ এমন করবেন না। মিনা এবার রোজিকে দাঁড় করিয়ে বলল, তোমার স্বামীর সাথে আমি কিছুই করিনি, আর আমিও ভাবিকে বিয়ে করিনি। রোজি অবাক হয়ে বলল, কিন্তু আজকে যে তোমাদের বিয়ে হলো? সাগর বলল, শোনো তাহলে, হসপিটালে তোমাকে কথা দিয়ে ঘরে এসে যখন আমি মনমরা হয়ে বসেছিলাম, তখন ভাবি আমার কাছে এসে বলল, তোমাকে কিছু কথা বলার আছে। ভাবি তুমি রোজির কথায় কিছু মনে করো না, ও কি বলতে কি বলে ফেলেছে নিজেই জানে না। মিনা বলল, আসলে সত্য কথাটা আমি তোমাকে বলছি, ওকে বিয়ের কথা আমিই বলেছি। কি বলছো ভাবি, তুমি আমাকে বিয়ে করার কথা বলেছো? আসলে তোমার বউ আমার স্বামীর পেনশন থেকে পাওয়া 10 লক্ষ টাকার মধ্যে অর্ধেক টাকা দাবি করেছে। নদীর কথা হলো আমি তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে খাই, আর আমার জন্য অনেক টাকা পয়সা খরচ হয় তোমার, আমার যা লাগে তুমি নিয়ে এসো। তাই আমার স্বামীর পেনশনের 10 লক্ষ টাকার অর্ধেক তোমাদের প্রাপ্য। তাই আমি ওকে বলেছিলাম, যদিও আমাকে ওর স্বামীর সাথে বিয়ে দিতে পারে, মানে ও যদি আমাকে ওর স্বামীর ভাগ দিতে পারে, তাহলে আমি ওকে পুরো 10 লক্ষ টাকাই দিয়ে দিব। সাগর কিছুটা অবাক হয়ে বলল, এখন তো নাছোড়বান্দা হয়ে গেছে, এখন কিভাবে কি করা যায়? আমি যেভাবে বলি সেভাবে করো, আশা করি সব ঠিক হয়ে যাবে। অন্তত পক্ষে একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ অন্য মেয়েকে দিতে পারে না, এটা একটা মেয়ে হিসাবে আমি জানি। তুমি যে তোমার ভুল বুঝতে পারবে এবং তোমার স্বামীর ভাগ আমাকে দিতে পারবে না, সেটা আমার বিশ্বাস ছিল তোমার উপর। কিছুক্ষণের জন্য তুমি টাকা পয়সা লোভে পড়ে গিয়েছিলে, তাই আমি সাগরকে আগে থেকেই সব বলে দিয়েছি। আর আমিও ভাবির কথা মতো প্ল্যান বুঝে পাশের বিল্ডিং এর আমার বন্ধু রমিসকে কাজী সাজিয়ে নিয়ে আসি। আসলে ও কাজী না, বিদেশে ছিল এতদিন, তাই তুমি ওকে চেনো না। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি, আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না। তোমাকে আমি আমার ছোট বোনের মতো দেখি, তুমি যে সব বুঝতে পেরেছো তাতে আমি অনেক খুশি। তুমি তোমার স্বামী নিয়ে সুখে সংসার করো।